জনাব ফরিদুল ইসলাম, আমাদের কাছে তথ্য হলো যে বিভিন্ন গবেষণাও বলছে যে গত ২০ বছরে চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৬০% পাহাড় কেটে ফেলা হয়েছে এবং এই পাহাড় কেটে ফেলার পেছনে থাকে একটা বসতি বাণিজ্য। পাহাড় কেটে বসতি করা হয় কিংবা মাটি কেটে অন্যত্র নিয়ে যাওয়া হয়, এর পেছনে একটা বাণিজ্য আছে। আর এই বাণিজ্যের সাথে যুক্ত থাকে রাজনৈতিক ব্যক্তি এবং প্রভাবশালীরা। অতীতের সরকারগুলো সেখানে হাত দেওয়ার তেমন একটা সাহস দেখায়নি। আপনারা কি সাহসটা দেখাবেন বা দেখাতে চাচ্ছেন? ধন্যবাদ। আমাকে নিশ্চয় শুনতে পাচ্ছেন? জি, পরিষ্কার। আচ্ছা। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সংযুক্ত করার জন্য, এবং আমার সাথে যারা আমাদের মাননীয় অতিরিক্ত ডিজি আছেন পরিবেশের এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, এবং আমি দেখতে পাচ্ছি আরো কয়েকজন যুক্ত হয়েছে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা সরকার গঠন করার পরে আমার পরিষ্কার মনে আছে চকরিয়াতে একটা পাহাড় দখল করে একজন একটা স্থাপনা করেছিল। আমরা পত্রিকায় দেখছি সকালবেলায়, আমরা কিন্তু বিকেল 4টার ভিতরে ওটাকে কিন্তু আমরা সম্পূর্ণ ধ্বংস করেছিলাম। সেখানে আমাদের চট্টগ্রাম জেলা প্রশাসন, ওখানকার ফায়ার সার্ভিস সহ সবার সহযোগিতা নিয়ে, কারণ আমাদের পরিবেশ ডিপার্টমেন্ট বা বন বিভাগের কিন্তু সক্ষমতার যথেষ্ট অভাব রয়েছে, বিশেষ করে অপারেশন করার ব্যাপারে। ঠিক তেমনি এপ্রিল মাসে আমার পরিষ্কার মনে আছে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে আমরা একটা বৈঠক করেছিলাম, কারণ ইত্তেফাকের ব্যাক ফেজে একটা নিউজ আসছিল যে 3 মাসে 8টি পাহাড় উধাও। যদিও এটা পুরোপুরি সঠিক না, বাট তারপরও আমরা পরের দিন সকালে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বিভাগীয় কমিশনার মহোদয় সহ এবং কক্সবাজার সহ সবাইকে সংযুক্ত করে আমরা একটা জুম মিটিং করি, এবং আমরা সেখানে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছিলাম, যেটা বিভাগীয় কমিশনার মহোদয় এটাকে বাস্তবায়ন করেছে। সেটা হচ্ছে পাহাড়ে আমরা যে মাটি কাটার যে মেশিনটা আছে এক্সকেভেটর, এইটা সরাসরি ডিসি অথবা ইউনোর পারমিশন ছাড়া নতুন করে এটা পাবে না, কারণ পাহাড়ে আসলে ওইরকম মাটি কাটার কোনো মেশিনের দরকার নাই। তারপরে এখানে যে ইটের ভাটাগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা খেয়াল করেছি যে মূলত এখানে মাটিগুলো ইটের ভাটায় যায়, সুতরাং এখানে একটাও ইটের ভাটা বৈধ নাই। তো আমরা পরিকল্পনা আছে এই নতুন সিজন, এখন যেহেতু বর্ষা চলে আসছে, ইটের ভাটাগুলো তো ন্যাচারালি বন্ধ হয়ে গেছে, নতুন করে যাতে এটা না করতে পারে সেজন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। এবং এই ব্যাপারে আমরা সুনির্দিষ্ট একটা আমাদের মন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছে, আবার আমরা সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে সবার সাথে বসে আমরা একটা পরিকল্পনা করছি। তো মূলত এই সরকার যেহেতু পরিবেশ বান্ধব, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও প্রতিনিয়ত দেশের কোথায় এই পাহাড় কাটা বা বন জি, দখল বা বন্যপ্রাণী আক্রান্ত বা সাধারণ মানুষ যে ঝুঁকিতে পড়ছে এই যে পাহাড় জি। কাটার ফলে, আপনার কাছে আরেকটি এইগুলো নিয়ে প্রশ্ন প্রতিনিয়ত করতে কিন্তু চাই। আমাদেরকে। জনাব শেখ ফরিদুল ইসলাম, আপনি যেটি বলছিলেন, আপনি জানেন যে রোহিঙ্গাদের যখন ক্যাম্প তৈরি হয় কক্সবাজারে, তখন কিন্তু বলা হয়েছিল যে বিপুল পরিমাণ পাহাড় কিন্তু তখন কাটা হয়েছে এবং বলা হয়েছিল আহ, বলা হয়েছিল যে এই পাহাড়গুলো পুনর্গঠন করা হবে কিংবা এটা একটা উদ্যোগ নেওয়া হবে, কিন্তু পরবর্তীতে আর তা দেখা যায়নি। আপনাদের সরকার কি তেমন কোনো উদ্যোগ নিতে চায়? না, দেখুন, আসলে পাহাড় কোনো নতুন করে করা সম্ভব না, এটা হচ্ছে একটা অবাস্তব কথা। পাহাড় আসলে প্রাকৃতিকভাবে এগুলো তৈরি হয়, সুতরাং এটা প্রাকৃতিকভাবে আমাদেরকে সুরক্ষা করতে হবে। আর দ্বিতীয়ত, এটা রোহিঙ্গা ওখানে জনগোষ্ঠীর সাথে যে সমস্যাটা হয়েছে, আমরা ওখানে বিভিন্ন আমাদের যে এনজিও বা আইএনজিও আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি ওখানে যাতে প্ল্যান্টেশন আমরা করতে পারি। আপনারা জানেন যে আমরা 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি আমরা শুরু করেছি এবছর থেকে, আমরা কক্সবাজার থেকে শুরু করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 13ই জুন এটা উদ্বোধন করেছেন। তো ওই জনপদে আমরা ইতিমধ্যেই গাছ লাগানোর জন্য আমাদের বন বিভাগ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং আমরা সেখানে বৃক্ষায়ন করার জন্য আমরা চেষ্টা করছি। এবং সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব ওখানকার সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য, যেন তারা এটাকে দেখভাল করে এবং তারা এটার ওনারশিপ পায়। তাহলে আমাদের এই যে মানে করেন পরিবেশের যে ভারসাম্যের যে সমস্যাটা হচ্ছিল, আমি মনে করি এই বনায়নটা করতে পারলে অনেকটাই আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো।